জানাবো রোহিঙ্গাদের নতুন আশা দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার। জিআই পণ্যের স্বীকৃতি পেল মধুপুরের আনারস। ছেলেটা স্টেজে উঠবে আগেই ঠিক করা ছিল, জোরালো দাবি পিনাকির। জানাবো নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ডক্টর ইউনূসের। জানাবো রোহিঙ্গাদের নতুন আশা দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার। বহু বছরের ক্লান্তি, সহিংসতা ও অনির্দিষ্ট জীবন কাটানোর পর গত মাসে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন রোহিঙ্গা শরণার্থী সানজিদাকে অনুপ্রেরণা দিচ্ছে। অত্যাচারের মুখে মিয়ানমার ছেড়ে বাংলাদেশের অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন তার মতো আরও কয়েক লাখ রোহিঙ্গা। 2017 সালে 7.5 লাখ রোহিঙ্গার জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিয়ে এই পদক্ষেপের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন মিয়ানমার। সেই সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে চলছে জাতিসংঘের গণহত্যা বিষয়ক তদন্ত, কিন্তু এর পরের বছরগুলিতে বাংলাদেশের এই শিবিরগুলিতে বেড়েছে অপুষ্টির হার, বন্দুকযুদ্ধের ঘটনা। তাই হাসিনা পতনের পর কিছুটা আশার আলো দেখছেন অনেকেই। বার্তা সংস্থা AFP-কে 42 বছর বয়সী সানজিদা বলেন, আমরাও আমাদের বাচ্চারা ভয়ে থাকি রাতে গোলাগুলির জন্য। আশ্রয় শিবির চত্বরে স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য হাতে গোনা কয়েকটা শিক্ষা কেন্দ্র আছে, যার একটিতে পড়ান সানজিদা। এই অভিজ্ঞতার ফলে তার গোষ্ঠীর গভীরে থাকা সমস্যাগুলিকে আরও কাছ থেকে দেখার সুযোগ পান তিনি। শরণার্থী মর্যাদার কারণে বাংলাদেশি স্কুল, কলেজ বা স্থানীয় কাজের বাজারের বাইরে থাকেন এই শরণার্থী, কিন্তু শিবিরের এই শিক্ষা কেন্দ্রগুলি সব শরণার্থী শিশুদের জন্য পর্যাপ্ত নয়। আন্তর্জাতিক সাহায্য কমে আসায় সানজিদার শিক্ষার্থীদের অনেকেই অপুষ্টিতে ভুগছে। তাছাড়া গোলাগুলির শব্দে তারাও ভীত। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত আশ্রয় শিবিরগুলির ক্ষমতা দখলের জন্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মারা গেছেন 60 জনেরও বেশি শরণার্থী। সানজিদা বলেন, আমরা শান্তি চাই, আর গোলাগুলি চাই না। এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই আমাদের আশা তারা আমাদের শান্তি, সহায়তা, খাদ্য ও নিরাপত্তা দেবে। রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রের প্রশংসা করালেও নিজের দেশের ভেতরের পরিস্থিতি মোকাবেলার প্রশ্নে বাংলাদেশকে পশ্চিমা রাষ্ট্রের চোখ রাঙানি সইতে হয় শেখ হাসিনার আমলে। কিন্তু শরণার্থী ব্যবস্থাপনার প্রসঙ্গেও অধিকার কর্মীদের কাছে সমালোচিত হয়েছেন শেখ হাসিনা ও তার সরকার। অন্যান্য শিবিরের ভিড়ে চাপ কমাতে ভাষান্তরে অন্তত 36,000 রোহিঙ্গাদের স্থানান্তর করা হয়। স্থানান্তরিত ব্যক্তিদের মধ্যে অনেকে অভিযোগ করেন যে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেখানে পাঠানো হয়। এক শরণার্থী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে বলেন যে তার এই নতুন বাসা যেন সাগরের মাঝে এক ভাসমান কারাগারের দ্বীপের মতো। এমন করুণ অবস্থায় হাজার হাজার রোহিঙ্গা বাধ্য হন সাগর পেরিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ যাত্রায় রওনা দিতে। সাগরপথে প্রাণ হারিয়েছেন অনেকে। বাংলাদেশের বর্তমান অবস্থা। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কাজ করছেন। 84 বছর বয়সী ইউনূসের নেতৃত্বে অনেক শরণার্থী আশান্বিত হয়েছেন। 48 বছর বয়সী হামিদ হোসেন বলেন, আমরা ফেসবুক ও ইউটিউবে দেখেছি যে আমাদের সম্প্রদায়ের অনেক নেতারা তাদের সাথে কথা বলছেন, দেখা করছেন। আমি এখন অনেক আশাবাদী, কিন্তু বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের দেখভালের জন্য দেশের আন্তর্জাতিক মহলের কাছ থেকে দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন বললেন ইউনূস। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে তিনি আরও অর্থ সাহায্যের চেষ্টা চালিয়েছেন। ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একান্তে সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় $200 মিলিয়ন আরও অর্থায়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় রাষ্ট্রের রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি নিয়েও সরব হয়েছেন ইউনূস, কারণ এই মুহূর্তে মিয়ানমারে নিজেদের বাড়িতে তাদের ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। দশকের পর দশক ধরে মিয়ানমার অত্যাচারিত হয়ে আসছেন রোহিঙ্গারা। একের পর একে সরকার বদল হলেও খাতা কলমে তাদের মর্যাদা ছিল অবৈধ অনুপ্রবেশকারীর সমান। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে একাধিক পরিকল্পনা আলোচনা করে হাসিনা সরকার ও মিয়ানমার, কিন্তু কোনোটি বাস্তবায়ন হয়নি। এমন পরিকল্পনার বিরোধিতা করে এসেছে রোহিঙ্গারা। গত বছর থেকে সেখানে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বার্তা সংস্থা AFP-কে 42 বছর বয়সী মোহাম্মদ জোহার বলেন, সেখানে তো হত্যালীলা চলছে, কিভাবে ফিরে যাব সেখানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ছেলেটা স্টেজে উঠবে আগেই ঠিক করা ছিল, জোরালো দাবি পিনাকির। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে উঠে পড়ে জাহিন রোহান রাজিন নামের এক তরুণ, যে কিনা আওয়ামী পরিবারের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও রাজিন কিভাবে মঞ্চে উঠল, বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাজিনকে অনুপ্রবেশকারী বললেও প্রশ্ন থেকে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অমন একটি অনুষ্ঠানে চাইলেই যে কি কেউ স্টেজে উঠে যেতে পারে। অনলাইন অ্যাক্টিভিস্টে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ছে, এটা অবিশ্বাস্য, এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। পিনাকি তার পোস্টে প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে উদ্দেশ্য করে লিখেন, আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানের ডিটেইলস স্ক্রিপ্ট লেখা থাকে, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ছে, এইটা অবিশ্বাস্য, এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা, আমি 200% শিওর এটা কাণ্ডজ্ঞান। ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকেই ঠিক করা ছিল, থাকতেই হবে। প্রফেসর ইউনূস এটা জানতেন, ওনাকে জানাতেই হবে। আর কে কোথায় দাঁড়াবে এইটাও আগে থেকে ঠিক করা ছিল। আপনি চুপ থাকলে ভালো করতেন। আজ হোক কাল হোক প্রফেসর ইউনূসের সাথে এই ছেলেটার সম্পর্ক কথা বাইর হবেই। তিনি আরও লিখেন, প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না, তাই ওনার এই ভুল হইতেই পারে। তারে ইন্ট্রুডার বলে পরিচয় করায়ে আপনি প্রফেসর ইউনূসের ক্ষতি করলেন। যখন এই পরিচয় বাইর হবে তখন আপনি কি জবাব দিবেন? আমাদের ধুন ফুন বুঝাইয়ে তো লাভ নাই ভাই। আমি শিওর প্রফেসর ইউনূসের সাথে ওই ছেলের সম্পর্ক বাইর করা যাবে। খুব ভালো সম্পর্ক থাকার কথা, এটা কাণ্ডজ্ঞান। দেশের মানুষ রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনূসের কম বোঝাকে মায়না নিতে এখনও রাজি আছে। কম বোঝা আর চালাকি এক জিনিস না, মানুষ চালাকি মায়না নিবে না। পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসের আগেই ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তারা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতেন না, এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেননি। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে মাহফুজ ক্ষমা প্রার্থনা করেছেন তার অনুপ্রবেশ রোধ করতে না পারার জন্য। জানাবো জিআই পণ্যের স্বীকৃতি পেল মধুপুরের আনারস। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের উৎপাদিত আনারস। সরকারের ভৌগোলিক নির্দেশক ইউনিট গত 24 সেপ্টেম্বর মধুপুরের আনারসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ দেয়। এই স্বীকৃতির ফলে অর্থকরী ফসলটির আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি বেড়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। চাষাবাদে গুণগত পরিবর্তন ও বিদেশে রপ্তানির ক্ষেত্রেও তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। সর্বশেষ জানাবো, নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ডক্টর ইউনূসের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? বুধবার 25 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না।